ডিনার সেরে এখন আমরা সবাই বেরোচ্ছি। বিশাল জোর আওয়াজ, অ্যাজ ইফ কিছু একটা ভেঙে পড়লো। সবার জন্য দুধ চা বানানো চলছে, বদলে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের ওই রাস্তার ধারে চিলি চিকেন, আমাদের কারুরই আর ফায়ারওয়ার্কস দেখা হয়নি। আমাদের জিভে জল আনা চিলি চিকেন ওদের বাড়িতেই আজ আমরা এসেছি। Spicy, tangy and yum. এরম কিছু খারাপ হলো যেটা বিদ্যুৎ ঠিক করতে পারলো না, বারবার ভীষণ মনে পড়ে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ক্যারভিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি গ্যারাজ থেকে। এইভাবে যে ব্লগটা শুরু করব গ্যারাজ থেকে, এটা একদমই আশা করিনি। কিন্তু আজকে সকালের শুরুটাই হলো ভীষণ বাজেভাবে। একটা বিশাল বড় সমস্যা হয়েছে, সেটাই এখন বিদ্যুৎ ফিক্স করার চেষ্টা করছে। দেখো, আমরা তো গ্যারাজে রয়েছি। এই যে আমাদের গ্যারাজ ডোরটা হঠাৎ করে খুলছে না। সকালবেলা আজকে বিদ্যুৎ উঠে ঘরে দুধ ছিল না, তো বিদ্যুৎ সকালবেলা বাজার গেছে দুধ আনতে। তখন দরজা ঠিকঠাক কাজ করছিল, হঠাৎ করে তারপরে একটা বিশাল জোর আওয়াজ, অ্যাজ ইফ কিছু একটা ভেঙে পড়লো যেন গ্যারাজে। আমি রান্নাঘরে ছিলাম, আমি দৌড়ে এসে দেখছি সবই ঠিকঠাক লাগছে, কিসের আওয়াজ হলো বুঝতে পারছি না। তারপরে দেখছি গ্যারাজটা আর খুলছে না। গ্যারাজের বেশ কিছুদিন ধরেই একটা প্রবলেম হচ্ছিল যে গ্যারাজটা খুললে বন্ধ হচ্ছে না, খুলছিল কিন্তু বন্ধ হওয়ার সময় অর্ধেকটা বন্ধ হয়ে আবার উঠে যাচ্ছিল। তারপর বিদ্যুৎ একটু ফিক্স করে দিয়েছে, এখানে এই দড়িটার প্রবলেম করছিল, তো ঠিক হয়ে গেছে। আজকে হঠাৎ করে এরকম একটা আওয়াজ হলো, ওই যে ওইখানটায় ওই রডটার ওখানে আওয়াজ হওয়ার পর থেকে দরজা আর খুলছে না। এখন বিদ্যুৎ বাজার থেকে এসে ফিক্স করার চেষ্টা করছে, কিন্তু ফিক্সও করতে পারছি না। আমাদের অ্যাকচুয়ালি সময়টাই খারাপ যাচ্ছে। তোমরা হয়তো অনেকেই জানো, কিছুদিন আগেই আমাদের মাইক্রোওয়েভ আর ইলেকট্রিক কেটলি একসাথে খারাপ হলো। সেটা ঠিক করলাম, তারপরে হঠাৎ করে আমি ভিডিও আপলোড করব বলে ল্যাপটপটা কোলে নিতে গিয়ে ল্যাপটপ হাত থেকে পড়ে গিয়ে স্ক্রিনটা পুরো ড্যামেজ হয়ে গেল। ল্যাপটপটা ঠিক করতে দিলাম, তারপরে এখন এই গ্যারাজ ডোর। জানি না কি চলছে আমাদের। কিছু বুঝতে পারলি কি হয়েছে? না, কি তো এই সেন্সরগুলো ঠিক করলাম, কিন্তু কিছুই তো সবই ঠিকঠাক লাগছে, কিন্তু কেন এরকম হচ্ছে ভগবানই জানে। বেসিক যে জিনিসগুলো যেগুলো ওদের ম্যানুয়ালে দেওয়া আছে সেগুলো সবই করলাম, বাট ইটস নট হেল্পিং আউট। এখন জানি না কি করবো। এদের এখানে দেখলাম, এখানে যখন বাড়িটা যখন বিল্ড হয়েছিল, যে কোম্পানি গ্যারাজ ডোরটাকে ইনস্টল করেছিল, তাদের এখানে স্টিকারটা লাগানো আছে উইথ নাম্বার। তো এখন দেখি, এদেরকেই ভাবছি ফোন করবো, করে দেখি কি বলে। তাহলে ফোন করে দেখ। ঝামেলা মহা ঝামেলা। এই যে দেখো, বিদ্যুৎ গ্যারাজটা খোলার চেষ্টা করলো, দরজাটা নেমে গিয়ে এইটুকু উঠে গিয়ে এর বেশি আর দরজা খুলছে না। আর এই লাইটটা সমানে ব্লিঙ্ক করে যাচ্ছে। দেখ, বিদ্যুৎ একটা রিপেয়ারিং কোম্পানিকে এখন ফোন করছে যে ওরা এসে দেখতে পারবে কিনা। এখানে তো ফার্স্টে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তারপর ওরা এসে ইন্সপেকশন করে। Hey, good morning. This is Vidyut. Actually, I'm calling regarding my garage door. কি সমস্যা দেখো। And what are the charges before we, make an appointment? Okay, our service call fee is $119, and then if he has to make any major repairs or anything, our labor rate is $62.50 for every 30 minutes of labor. পুরো পয়সা শ্রাদ্ধ তোরে। আসবে সেটার জন্য $119, তারপরে এভরি 30 মিনিটস হচ্ছে $62.50। যখন থেকে ধর কাজ স্টার্ট করবে ঘন্টা হ্যাঁ, ঘন্টায় 120 বেশি তো। 120 সামথিং, সেটাই বলছি। খালি ইন্সপেকশন করতে আসবে তার জন্যই $119। বাপ রে বাপ। $300 হচ্ছে এমনিই নেবে, তারপরে হচ্ছে যদি বলে যে এই বেল্ট খারাপ হয়েছে কি, সেগুলো তো আলাদা আছেই, সেগুলোর জন্য আলাদা। আমার মনে হয় তুই আরো কয়েকটা জায়গায় ফোন করে দেখ কোথায় কি বলে। হ্যাঁ, সেটাই ভাবছি, আরো এক দুটোতে ফোন করে জিজ্ঞেস করে নি ওদের রেট কি আছে। আগে যেখানে ফোন করলো ওখানে বললো 12টা থেকে 4টের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট আছে। So 224 is complete, you guys will come in and everything, right? কি বললো রে এখানে? এখানে হচ্ছে 224, pretty much same, 224 সার্ভিস আর লেবার, আসবে আর লেবার চার্জ হচ্ছে 224, আর তার উপরে হচ্ছে পার্টস এক্সট্রা, যদি পার্টস কিছু চেঞ্জ করতে হয়। ও বাবা, তাহলে তো একই পড়ছে মনে হয়। Hey, I'm just calling you guys back. Yeah, if you can, you said you have one availability today morning, right? Yes, it could be this morning between 8 and 12, or this afternoon between 12 and 4. Okay, so if you can send someone the morning time, I'll be at home. কোনটা কল করলি? ওই প্রথমে যেটাতে ফোন করলাম, $119 যেটা বললো। $119 আর এভরি 30 মিনিটস $62 করে। কারণ বাকি দুটো তো অ্যাভেলেবিলিটি নেই। বাকি দুটোর অ্যাভেলেবিলিটি নেই। ঠিক আছে,
ইজ হোয়াট ইট ইজ, কি করা যাবে আর। বিদ্যুৎ এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি করতে পারে। আমাদের আসলে সময়টাই মনে হয় খারাপ যাচ্ছে। সময় খারাপের কিছু না, এগুলো তো হতেই থাকবে। বাড়ি থাকলে বাড়ির প্রবলেম হয়, শরীর থাকলে কি শরীর খারাপ হয় না? কিন্তু দেখ, মাইক্রোওয়েভ, ইলেকট্রিক কেটলি, তারপরে ল্যাপটপ, এখন গ্যারাজ ডোর, সময়টা খারাপ যাচ্ছে না? না, এগুলো তুই ধরে না ভগবানের পরীক্ষা। ভগবান একটার পর একটা কিছু না কিছু দিতে থাকে, and see কি how you take that stress, right, and how you come out of that. তো এটা ভগবানের পরীক্ষা, আর কিছু না। সময় কেন খারাপ যাবে? সময় যেরকম যাওয়ার সেরকমই যাবে। বাট ডোন্ট ওয়ারি, এগুলোকে হাসি মুখে হ্যান্ডেল করলেই মানে সময় ঠিক হয়ে যাবে। লেটস সি। জানি না। দেখ, সময় খারাপ যাচ্ছে বলছি ঠিকই, 3টে জায়গায় ফোন করলাম, ঠিক আছে? একটা জায়গায় তো বললো আজকে সকালবেলায় অ্যাপয়েন্টমেন্ট আছে 8টা থেকে 12টা, আর বাকি যে কটাতে ফোন করলাম একজন বললো কালকে, আরেকজন বললো যে শুক্রবারের আগে কিছু নেই, মানে এই সপ্তাহে কিছু নেই। এই সপ্তাহে কিছু নেই। তাহলে ঠিক আছে, মানে খারাপ হয়েছে বাট মানে সলিউশনও তো আছে, ঠিক আছে? খরচাটা হচ্ছে ঠিকই ডেফিনেটলি, বাট একটা জায়গায় যখন খরচা হচ্ছে we have other options to cut down our expenses other side, right? সে তো ঠিকই, নলে কি করে হবে? কিছু কেনাকাটার প্ল্যান আছে, জামা কাপড় কি হোয়াটএভার, সেগুলোকে আমরা কাট ডাউন করবো ফর নাও, যেহেতু এখানে এক্সপেন্সেস হচ্ছে। ঠিক আছে, দ্যাটস ফাইন। আমরা যদি সবকিছু পজিটিভলি নিই তাহলেই মানে হ্যাঁ, সেটাও একটা কথা, সেটাও একটা নেগেটিভ কথা। ভাবি তাহলে নেগেটিভই হবে। আর বাড়ি থাকলে তো বাড়ির প্রবলেম হতেই থাকবে, কিছু না কিছু সেটা ফিক্স করতেই হবে। এই যে এখানে একটা সেন্সর আছে আর ওইদিকে একটা সেন্সর আছে, তো এই দুটো সেন্সর মানে অ্যালাইন্ড হতে হবে। কারণ যদি অ্যালাইন না হয়, ধরো কিছু এখানে অবস্ট্রাকশন হয়, তার মানে কি গ্যারাজটা নামতে পারবে না। কিন্তু সেটা তো অলরেডি অ্যালাইন, এখানে গ্রিন আলোটাই জ্বলছে, গ্রিন মানে হচ্ছে ইটস অ্যালাইন প্রপারলি। এই যে সেন্সরের লাইটটা দেখো, গ্রিন আছে, এভরিথিং ইজ ফাইন। কোথাও একটা হয়তো উঠতে গিয়ে লাগছে, আমার যেটা মনে হচ্ছে, এবং এর ভেতরে এই জায়গাটা হচ্ছে পুরো স্মুথ একদম, কিন্তু ওই জায়গাটা ওই সাইডেরটা একটু বেরিয়ে আছে, মানে আমি হাতে ফিল করতে পারছি এই যে এই জায়গাটা, I can feel, মানে ওঠার সময় এখানে একটা ধাক্কা খাচ্ছে। I don't know, maybe I am wrong, but এইখানে আমার একটা হাতে লাগছে। তো এটার জন্য না কিসের জন্য আমি জানি না, আর তো কিছু আমি দেখতে পাচ্ছি না যে রং। রিপেয়ার কোম্পানির থেকে লোক চলে এসেছে। উনি এখন দরজাটা 2 হাত দিয়ে ম্যানুয়ালি খুলছেন। করিয়ে নে, হ্যাঁ। One of them is how much? 350. Why did this happen? Like all of a sudden it was working all well. It's just wear and tears over time. ভদ্রলোক বলছেন যে গ্যারাজ ডোরের স্প্রিংটা একদম নষ্ট হয়ে গেছে এবং তার কারণ হলো উইয়ার অ্যান্ড টিয়ার, মানে 6 বছর ধরে ব্যবহারের সাথে সাথে স্প্রিংটা ভেঙে গেছে, তাই স্প্রিংটা রিপ্লেস করতে হবে। সবার আগে ভদ্রলোক দরজার 2 সাইডে 2টো ক্লিপ লাগিয়ে গ্যারাজ ডোরটা লক করে দিলেন, যাতে কাজ করার সময় দরজাটা হঠাৎ করে নিচে পড়ে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। এই যে দেখো, গ্যারাজ ডোরে এইরকম 2টো কালো স্প্রিং থাকে, যেটা গ্যারাজ ডোরটা খুলতে এবং বন্ধ করতে সাহায্য করে। 2টো স্প্রিংয়ের মধ্যে সামনের স্প্রিংটা ভেঙে 2 টুকরো হয়ে গেছে। ভদ্রলোক বললেন যে এই স্প্রিংগুলোর লাইফই নাকি 5 থেকে 6 বছর হয়। একটা ভেঙেছে আর অন্যটা ভাঙবে ভাঙবে করছে। এই যে দেখো, এই স্প্রিংটাই ভেঙে 2 টুকরো হয়ে গেছে, তাই উনি 2টো স্প্রিংই রিপ্লেস করে নিতে বললেন। 2 দিন বাদে যদি আবার অন্য স্প্রিংটা এইভাবে ভেঙে পড়ে, সেই ভয়ে আমরা 2টো স্প্রিংই বদলে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এটা ভদ্রলোকের সার্ভিস ট্রাক। এনারা 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করেন। ছোটবেলায় দেখেছি যে বাড়িতে কোনো কিছু খারাপ হলে মিস্ত্রি কাকু ঠিক করতে এসে অনেক সময় বলতেন যে এই পার্টটা খারাপ হয়ে গেছে, এটা বদলাতে হবে। বাবা তখন আবার সেই জিনিসটা কিনতে দোকানে ছুটতো। এখানে ওইসবের কোনো বালাই নেই। এই সার্ভিস ট্রাকের মধ্যেই সব যন্ত্রপাতি থাকে, আলাদা করে দোকানে কিনতে যাওয়ার কোনো দরকারই পড়ে না। নতুন স্প্রিং দরজায় লাগানোর আগে উনি স্প্রিং দুটোকে মনে হয় দেখো ঝালাই বা ঝালাইয়ের মতন কিছু একটা করছেন। এই প্রথম ভারীতে এরম কিছু খারাপ হলো যেটা বিদ্যুৎ ঠিক করতে পারলো না, আর আমাদের সেই জিনিসটা ঠিক করানোর জন্য বাইরে থেকে মিস্ত্রি রাখতে হলো। তবে বিদ্যুৎ বলছে যে এইসব কাজ প্রফেশনাল ছাড়া করাটা অসম্ভব, কারণ এই গ্যারাজ ডোরের স্প্রিং রিপ্লেস করা, এগুলো ফ্যান লাগানো বা লাইট লাগানো বা শেলফ ইনস্টল করার মতন সাধারণ কোনো কাজ নয়। এই সব কাজের জন্য যেসব যন্ত্রপাতি লাগে সেগুলোও সাধারণ নয়। এই কাজগুলো বেশ কঠিন কাজ। নতুন স্প্রিং লাগানো ডান,
এবার উনি দরজাটা বন্ধ করে আবার খুলে একবার দেখছেন যে দরজাটা ঠিকঠাক কাজ করছে কিনা। কাজটা যে উনি ঠিকভাবে করেছেন তার প্রমাণ হিসাবে একটা ছবি তুলে নিচ্ছেন। আর একদম শেষে কোম্পানির নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেস দেওয়া একটা স্টিকার উনি গ্যারাজ ডোরের ওপর লাগিয়ে দিলেন। উফ, কি যে শান্তি লাগছে এখন। সকাল থেকে বাড়িতে যেন একটা বড় ঝড় বয়ে গেল। টোটাল 450। ওকে, কিন্তু বাকিরা যেটা বললো সেটা তো আরো বেশি ছিল, তাই না? আরো অনেক বেশি। তাও যে আজকে এসে করে দিয়েছে, হ্যাঁ, তাড়াতাড়ি চলে এলো, তাই না? বলার 1 ঘন্টার মধ্যেই চলে এলো। এটা তো নরমালি বন্ধ হয়, এই আওয়াজটা তো হয় গ্যারাজের বাবা। নরমালি শুধু তাই না, গ্যারাজ খোলা পড়াতে যে আওয়াজটা হতো সেটাও অনেকটা কমে গেছে, অনেকটা স্মুথ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না উনি তো বললেন যে 6 বছরই থাকে একটা রেগুলার গ্যারাজে। ওই যে চেইনটা ছিল ওটা 6 বছর চলেছে, বললো এই যে চেইনটা নতুন লাগানো এটা বললো 8 থেকে 10 বছর 10 বছর যাবে। এই যে নতুনটা দেখো, পুরোটা একটা এইদিকে একটা এইদিকে একটা, আমাদের এই দিকেরটা দুভাগ হয়ে গেছিল, তাই না? ওই জন্যই মানে দাম করে একটা আওয়াজ হলো। যাই হোক, চল এবার ভেতরে চল, ভীষণ খিদে পাচ্ছে। সকাল থেকে আমরা কেউ কিচ্ছু খাইনি, পেটে একটা দানাও আমাদের পড়েনি। মানে আমি ভাবলাম যে বিদ্যুৎ দুধটা নিয়ে আসবে, তারপর একসাথে চা টা খাবো। যা হয়ে গেল যুদ্ধ চলো। চলো গিয়ে এবার পেট পুজোর ব্যবস্থা করি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, রান্নাঘরে চলে এসেছি, এখন চটপট দুপুরের লাঞ্চটা করে নেব। কত বেলা হয়ে গেছে, 12:30 বাজে। এই সময় আমাদের রান্না প্রায় শেষ হয়ে যায় বা অনেক সময় খেতেও বসে যাই। সকাল থেকে আজকে যা ঝড় বয়ে গেল, মানে বিপদ মনে হয় এভাবেই আসে। আর বিদ্যুতের মাথার যন্ত্রণা করছে। দুধ নিয়ে এসেছে কিন্তু সকাল থেকে চা কফি খাওয়ার টাইমই পেল না। আমার একটু চা কফি না হলে মাথা পুরো ধরে থাকে। দুবারই খাই কিন্তু ওই আর কি, মানে একবার না হলে আর কি খুব ডিফিকাল্ট। আমি দোকান থেকে ফোন করিয়ে নিয়ে এলাম যে তাড়াতাড়ি আয়, গ্যারাজ খুলছে না। গ্যারাজ না খুললে ওটা তো মানে মেজর প্রবলেম। বেরোতেও পারবো না, গাড়ি ঢোকাতে পারবো না, মানে বিশাল মুশকিল। তো যাই হোক, ফাইনালি একটা ঝামেলা মিটেছে। এখন চটপট লাঞ্চটা করে নি। ব্লগের শুরু থেকে তোমরা হয়তো আমাকে দেখে ভাবছো যে আমার চুলটা হঠাৎ করে এরকম কি করে হয়ে গেল, এত ছোট কেন হয়ে গেল। তো চুলটা বেশ অনেকটাই বড় হয়ে গেছিল। আমি কাটাতে গেছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল যে কতটা কাটবো, আর আমি কাঁধের জায়গায় ভুল করে কান বলে দিয়েছি, ব্যাস পুরো চুল উড়িয়ে দিয়েছে, সেজন্যই এত ছোট হয়ে গেছে। আর কাটার পরে নিজেকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি, শক্ত হয়ে গেছিলাম, মানে এত ছোট হয়ে গেছে। আমার চুল তো কোনোদিন এত ছোট ছিল না, সেটার জন্য অদ্ভুত লাগছিল। আর একটু মন খারাপও হচ্ছিল যে এত ছোট হয়ে গেল। তো বিদ্যুৎ মিশ্র আমাকে সান্ত্বনা দিয়ে বললো চুল তো কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে, তো চিন্তা করিস না। চুল তো মানে 2 মাসের পরেই দেখবি আবার বড় হয়ে গেছে। আর সেকেন্ড থিং হচ্ছে এটা একটা নতুন স্টাইল, এনজয় কর নতুন স্টাইল। এই স্টাইলটার জন্য প্রিপেয়ার ছিলাম না। ঠিক আছে, তো যাই হোক, কি আর করার, এখন আর এসব ভাবছি না। তো চলো চটপট রান্নাটা শুরু করি। আর কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে লাঞ্চের জন্য বানাবো চিলি চিকেন। কালকেই সব গোছগাছ করে রেখেছি। দেখো এখানে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি। এখানে চিকেনের বোনলেস থাই পিস আছে। কাল রাত্রিবেলায় আমি চিকেনগুলোকে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, সয়া সস, লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই কাটাকাটিটা এখন করে নিয়েছি। এখানে 2 রকমের বেল পেপার আছে, স্প্রিং অনিয়ন, টমেটো, পেঁয়াজ, মানে চিলি চিকেন করতে যা যা লাগে সবকিছুই আছে। এই যে দেখো, এই বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটা দিয়ে চিকেনগুলোকে আমি ভালো করে একটু মেখে নেব। প্রথমে শুকনো কর্নফ্লাওয়ারটা চিকেনের সাথে একটু মেখে নিয়ে তারপর হাতে অল্প জল নিয়ে কর্নফ্লাওয়ারটাকে চিকেনের সাথে গা মাখা করে মেখে নেব, যাতে কর্নফ্লাওয়ারটা চিকেনের গায়ে এই যে দেখো এইভাবে লেগে থাকে। তবে মাথায় রাখতে হবে যে কোটিংটা যেন পাতলা থাকে, মোটা না হয়ে যায়। কোটিং মোটা হয়ে গেলে চিকেনগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। এবার চিকেনের পিসগুলোকে তেলে দিয়ে লাল করে আমি ভেজে নেব। চিকেনের পিসগুলো ভাজতে একটু সময় লাগে, সেটা ঠিক। তবে ভাজা হয়ে গেলে চিলি চিকেন বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না। আর চিলি চিকেন বানানোর হলে আমি সব সময় একটু বেশি করে চিকেন ম্যারিনেট করি, কারণ ভাজার পর গ্রেভিতে দেওয়ার আগে টেস্ট করতে করতেই অর্ধেক চিকেন শেষ হয়ে যায়। কারণ এই রকম ভাজা চিকেন খেতে দারুণ লাগে। চিলি চিকেনের গ্রেভি বানানোর আগে বিদ্যুৎ এখন একটা লিকুইড বানিয়ে নেবে। ও এই মগে 3 কাপ জল নিয়ে নিয়েছে। এবারও এতে 1 চামচ নুন দিয়ে দিল। তার সাথে 2 চামচ অ্যারারুট পাউডার আর 2-3 চামচ ডার্ক সয়া সস দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছে। এবার ঝালের জন্য ও অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। তার সাথে ও এখন অল্প লেবুর রস দিয়ে দিচ্ছে। তোমাদের ঘরে ফ্রেশ লেবু থাকলে তোমরা সেটাই দিতে পারো।
এবার সব কিছুকে ও আরেকবার ভালো করে মিক্স করে লিকুইডটা রেডি করে নিল। চিলি চিকেনের গ্রেভি বানানোর জন্য বিদ্যুৎ সবার আগে তেলে বীজ ছাড়ানো 3টে শুকনো লঙ্কা আর তার সাথে 2 চামচ মতো রসুন কুচি দিয়ে দিল। রসুনটা তেলে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এবারও 1 চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে ঢেলে দিল। পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে। মশলাগুলোকে তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারও বড় চামচের 2 চামচ টমেটো সস আর তার সাথে 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে সব কিছুকে একবার একটু মিক্স করে নিয়ে এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো ও এতে ঢেলে দিয়ে সসের সাথে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে। এবার কেটে রাখা সব সবজিগুলোকে ও চিকেনের ওপর ঢেলে দিচ্ছে। স্প্রিং অনিয়নের পাতা আর টমেটো কুচি ছাড়া ও সব কিছু এখানে ঢেলে দিল। এবার চিকেন আর সবজিগুলোকে ও ভালো করে মিক্স করে নিচ্ছে। মিক্স করা ডান। এবার বানিয়ে রাখা এই লিকুইডটা ও চিকেন আর সবজির ওপর ঢেলে দিল। এবার চিকেন আর সবজিগুলোকে ও গ্রেভিতে ভালো করে মিক্স করে নিচ্ছে। গ্রেভির কালারটা কিন্তু একটু নাড়লেই একদম চেঞ্জ হয়ে যাবে আর গ্রেভিটাও ঘন হয়ে যাবে। 2-3 মিনিট ফোটার পরেই দেখো গ্রেভির কালারটা কতটা ডার্ক হয়ে গেছে আর গ্রেভিটাও থকথকে হয়ে গেছে। প্রথমবার এই চিলি চিকেনটা আমাদের এক বন্ধু বানিয়ে খাইয়েছিল। চিলি চিকেনটা খেতে আমাদের অসাধারণ লেগেছিল, তাই বিদ্যুৎ আজ ওর রেসিপিটা ফলো করেই আজ আবার সেই চিলি চিকেনটাই বানাচ্ছে। ও গ্রেভির এই কনসিস্টেন্সিটাই রাখবে, কারণ এটা আর একটু টেনে যাবে। আমাদের জিভে জল আনা চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব। লাঞ্চ রেডি করে আমি আর মিষ্টু খেতে বসে গেছি। আর আজকে রান্না করতে করতে এত বেলা হয়ে গেছে, রান্না শুরুই করেছি বেলাতে, আর এখন খেতে খেতে দেখো বিকেল হতে চললো। তো যাই হোক, কি আর করা, সকালে যা ঝড় বয়ে গেল বাড়িতে। এই যে আজকে আমাদের দুপুরের মেনু, এখানে হলো বার্ন গার্লিক ফ্রাইড রাইস। কালকের একটু ভাত ছিল, সেটা দিয়ে বিদ্যুৎ বার্ন গার্লিক ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছে। আর তার সাথে এটা হলো আমাদের স্ট্রিট সাইড চিলি চিকেন। এই চিলি চিকেনটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমাদের বন্ধু টেক্সাস থেকে যখন এসেছিল সব্য দেবদত্তা, সব্য এটা বানিয়েছিল। তোর রেসিপি ফলো করেই আজকে বিদ্যুৎ এটা বানিয়েছে, মানে যতটা আর কি মনে ছিল। এক্স্যাক্টলি। সব্য চিলি চিকেনটা দারুণ বানিয়েছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর সব্য দেবদত্তারা যখন আমাদের বাড়িতে এসেছিল, আমি সেই মোমেন্টস গুলো তোমাদের সাথে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল আর সেকেন্ড ফেসবুক পেজ দ্য বেঙ্গলি নিউয়েস্ট মোমেন্টস ওখানে শেয়ার করেছিলাম। তো সেই চিলি চিকেনটাই বিদ্যুৎ আজকে বানিয়েছে। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। একদম মিষ্টি আগে টেস্ট করে দেখ, গন্ধটা দারুণ বেরোচ্ছে। দারুণ খেতে রাইসটা, গার্লিকের একটা সুন্দর ফ্লেভার আছে। বার্ন গার্লিক ফ্রাইড রাইস, ওই জন্যই রসুনটা ভেজে দিয়ে দিয়েছে। আমি চিকেনের পিসগুলো অত সমান করে কাটিনি, বেশ কয়েকটা পিস বড় বড় আছে। কেমন হয়েছে? Awesome, amazing, spicy, tangy and yum. ভালো হয়েছে, খেতে দারুণ হয়। লাস্ট টাইম সব্য দারুণ বানিয়েছিল। রাইসটা দারুণ হয়েছে। এই বার্ন গার্লিক ফ্রাইড রাইসের রেসিপিটা আমরা তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি। এটা খেতে দারুণ লাগে, ভীষণ সিম্পল রেসিপি। আর আমাদের যেহেতু ঘরে ভাত ছিল কালকে করা, সেটা দিয়েই বানিয়ে নিয়েছি। তার সাথে এবার চিলি চিকেনটা খাই। বার্ন গার্লিক ফ্রাইড রাইসটা অ্যাডভান্টেজ হচ্ছে মানে ফ্রেশ ভাত করার দরকার নেই, যদি থাকে ওটা দিয়েই ভাল লাগে। চিলি চিকেনটা বল কি রকম হয়েছে? গ্রেভিটা দারুণ লাগছে রে, ঝাল ঝাল, মিষ্টি যেটা বলে একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, দারুণ। আর চিকেনটা ভীষণ সফট হয়েছে। আমরা চেষ্টা করি থাই চিকেন দিয়ে করার, বেশিরভাগ জায়গায় চিলি চিকেন করলে পরে সবাই ব্রেস্ট পিস দিয়ে করে, বাট থাই পিস দিয়ে খেতে দারুণ লাগে। থাই পিসগুলো আর কি নরম হয় খুব। চিকেনটা ভীষণ সফট আর দারুণ খেতে হয়েছে। ওহ, গ্রেভিটা তো যা টেস্ট হয়েছে না, মানে প্রপার মানে গ্রেভি স্ট্রিট ওলা। সাইড, এটা একদম কি বলবো, আমাদের ওই রাস্তার ধারের চিলি চিকেন। হ্যাঁ, মানে যে এগরোল কাউন্টারে যে চিলি চিকেন গুলো রাখা থাকে, নুডলস এর সাথে একটু করে পাশে দিয়ে দেয়, গ্রেভিটা দেয় না, গ্রেভিটা দারুণ খেতে। 2 পিস চিলি চিকেন আর একটু গ্রেভি, একদম ওরকম লাগছে খেতে। উফ, ভালো লাগে মিষ্টি, ঝাল টক টক, Best chili chicken ever. মিষ্টি একদম ঠিক বলেছে, দারুণ হয়েছে গ্রেভি। And it's a perfect combination with the rice. হ্যাঁ। বার্ন গার্লিক ফ্রাইড রাইসটার সাথে দারুণ লাগছে। তোমরা যদি এইভাবে চিলি চিকেন না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো, এটা খেতে দারুণ লাগে। ভীষণ সিম্পল রেসিপি, কিন্তু টেস্টটা এত ভালো। আর তার সাথে এই বার্ন গার্লিক ফ্রাইড রাইস আর নলে বার্ন গার্লিক নুডলসও বানানো যায়, যে কোনো একটা কম্বিনেশন করে বানিয়ে দুটোই ভালো লাগবে, দুটোই ভালো লাগে। মানে ওই ভাজা রসুনের গন্ধটা নুডলস বলো রাইস বলো দুটোর মধ্যেই দারুণ লাগে খেতে, খুব ভালো হয়েছে। টু গুড, চলে আয় তুই।
হ্যাঁ চলে আসছি। দারুণ লাগছে। আমরা তাহলে চটপট এবার লাঞ্চটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সন্ধে 6:30 মতো বাজে, আর আমরা এখন আমাদের এক বন্ধুর বাড়িতে যাচ্ছি। ওখানে আজ আমাদের একটা গেট টুগেদার আছে। আমাদের আর ওদের বাড়ি একই কমিউনিটিতে। আমাদের বাড়িটা পাহাড়ের মাঝামাঝি এরিয়াতে, আর ওদের বাড়িটা পাহাড়ের আরও অনেকটা ওপরে। এই যে দেখো সামনে রাস্তাটা নেমে যাচ্ছে, আমাদের বাড়িটা আরেকটু নিচের দিকে। আমাদের আসার কথা ছিল বিকেল 5টায়, কিন্তু আমাদের তো আজকে খেয়ে উঠতে উঠতেই 5টা বেজে গেছে, তাই আসতে অনেকটাই দেরি হয়ে গেল। চলে এসেছি আমরা। কিচেনে এখন মেয়েদের আড্ডা চলছে। এই যে কালো টি শার্ট পরা ও হলো কোমল, ওদের বাড়িতেই আজ আমরা এসেছি। আর গ্যাসের সামনে ও রশ্মি, আর রশ্মির পাশে লাল টি শার্টে ও দীপালি, আর দীপালির পাশে ও হলো লিপি। তোমরা ওদের সকলকেই আমাদের ব্লগে এর আগে বেশ কয়েকবার দেখেছো। এখানে এখন সবার জন্য দুধ চা বানানো চলছে। আমি ছাড়া বাকি সবাই চা খায়, আমি এখানে অড ওয়ান আউট। আর এইখানে দেখো সব বাচ্চারা খেলছে, আর ওই যে সোফাতে সব ছেলেরা বসে গল্প করছে। একদম বাদিকে ও আঙ্কুর, ওদের বাড়িতেই আজ আমরা এসেছি। কালো টি শার্টে ও গণেশ, আর গণেশের পাশে ও হলো ললিত, আর ললিতের পাশে ও সংগ্রাম। সকালটা আজ আমাদের যা স্ট্রেসফুল গেল, তারপর এখন এখানে এসে খুব ভালো লাগছে। ঘড়িতে 8:30 বাজতে চললো, আর এখন আমরা সবাই ডিনার করছি। সাধারণত বন্ধুদের সাথে গেট টুগেদার হলে এত তাড়াতাড়ি আমরা কেউই ডিনার করি না, তবে আজ তাড়াতাড়ি ডিনার করার একটা বিশেষ কারণ আছে। ডিনারে আজ আমাদের পিৎজা। বাচ্চারা তো পিৎজা খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ওদের কথা ভেবেই আজ পিৎজা আনানো হয়েছে। চটপট এখন পিৎজা খেয়ে তারপরে আমরা সবাই বেরোবো। 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস ছিল। সেই উপলক্ষে আজ আমাদের কমিউনিটিতে ফায়ারওয়ার্কস হবে। 9টা থেকে ফায়ারওয়ার্কস শুরু হবে, তাই আমরা এখন সবাই ডিনার সেরে নিচ্ছি। ডিনার করেই তারপরে আমরা বেরোবো। এবছর 4 জুলাইতে আমরা 2 দিনের জন্য আমাদের এই বন্ধুদের সাথে শিকাগো আর ইন্ডিয়ানা ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ করেই আমাদের যাওয়াটা ঠিক হয়েছিল, আর বিজি লাইফ থেকে ব্রেক নিয়ে গিয়েছিলাম বলে আমরা আর ওখানে গিয়ে কোনো ভিডিও বা ব্লগ করিনি। আমাদের ওখানে 2 দিন বেশ ভালোই কেটেছে, তবে ওখানে গিয়েও আমরা একটা বিশাল বিপদে পড়েছিলাম। কি বিপদে পড়েছিলাম সেটা তোমাদের পরের ব্লগে বলবো। যাই হোক, ঘুরতে গিয়েছিলাম বলে এবার 4 জুলাইতে আমাদের কারুরই আর ফায়ারওয়ার্কস দেখা হয়নি, তাই কমিউনিটিতে আজ ফায়ারওয়ার্কস হচ্ছে বলে আমরা সবাই ভীষণ খুশি। বিশেষ করে বাচ্চাগুলো তো ভীষণ ভীষণ এক্সাইটেড। ডিনার সেরে এখন আমরা সবাই বেরোচ্ছি। ঘড়িতে এখন রাত 8:40 বাজে, আর এখনও বাইরে দেখো কত আলো। এই গরমকালটা এখানে সূর্য ডুবতে ডুবতে প্রায় 9টা বেজে যায়। আর বলতে বলতেই পৌঁছে গেছি আমরা। ফায়ারওয়ার্কস কমিউনিটির ভেতরে হবে বলে আমাদের এখানে আসতে 5 মিনিটও লাগলো না। গাড়ি পার্ক করে আমরা সবাই কাঁধে চেয়ার নিয়ে নিয়েছি। ফায়ারওয়ার্কস তো মাঠে হবে, তাই বসার জন্য আমরা সবাই চেয়ার, ম্যাট সব কিছু নিয়ে এসেছি। ঘড়িতে এখন রাত 8:50 বাজে, আর আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। আর দেখো লোকজন রাস্তার ধারে গাড়ি পার্ক করে চেয়ার নিয়ে অলরেডি বসেও পড়েছে। এই যে সামনের এই মাঠটাতেই আজ ফায়ারওয়ার্কস হবে। একটু পরে একদম অন্ধকার হয়ে গেলেই এখান থেকে বাজি ফাটানো শুরু হবে। সেটারই এখন সব প্রস্তুতি চলছে। ওই দেখো মনে হয় টেস্ট করছে, সব ঠিকঠাক আছে কিনা সেটাই এখন টেস্ট করে দেখছে। আর এই মাঠটার ঠিক উল্টো দিকেই এই যে এই মাঠে বেশিরভাগ সবাই বসে ফায়ারওয়ার্কস দেখবে। আকাশটা একবার দেখো, কি অসাধারণ লাগছে দেখতে। বাচ্চাগুলো সব অলরেডি চেয়ার পেতে বসেই পড়েছে। আমরা সবাই আজ এখানে বসেই ফায়ারওয়ার্কস দেখব, তাই চেয়ার, ম্যাট সব কিছু পেতে এখন বসার প্রস্তুতি করছি। ঘড়িতে এখন ডট 9টা বাজে, আর ফায়ারওয়ার্কস শুরু হয়ে গেল। আর এই ফায়ারওয়ার্কস দেখলেই ছোটবেলার সেই কালী পুজো, দীপাবলির দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। তারাবাতি, রং মশাল, চরকি, তুবড়ি, বাবার আনা এইসব বাজি প্রতি বছর কালী পুজোতে আমি ফাটাতাম। সেই দিনগুলোর কথা ভাবতেও খুব ভালো লাগে। চোখের সামনে ছোটবেলার সেই আনন্দময় মুহূর্তগুলো এখন ভেসে উঠছে। সেই দিনগুলো এখন গল্প কথা হলেও
বছরের এই বিশেষ দিনগুলোতে ছোটবেলার সেই বিশেষ দিনগুলোর কথা বারবার ভীষণ মনে পড়ে, আর ভবিষ্যতেও মনে পড়বে। দিনের শুরুটা আজ আমাদের একটা বিপদ দিয়ে হয়েছিল, তবে শুরুটা বাজে হলেও বেলা গড়াতে গড়াতে দিনটা কিন্তু মন্দ কাটলো না। দৌড়ঝাঁপ হুটোপুটি হলেও সন্ধে থেকে বন্ধুবান্ধবদের সাথে আজ আমাদের সময়টা কিন্তু দারুণ কাটলো। তো যাই হোক, 4th of জুলাইয়ের এই ফায়ারওয়ার্কস দেখতে দেখতে আজকের ব্লগটা এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনও সাবস্ক্রাইব আর ফলো করোনি প্লিজ করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।